নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। বর্তমানে আমি আছি মালদায়। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে, তারা জানেন যে সদ্য যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যে মেধাতালিকা প্রকাশিত হয়েছে আর কি, সেই মেধাতালিকা অনুসারে রাজ্য তথা জেলার যারা শীর্ষস্থান আছে তাদের আমি ইন্টারভিউ নিচ্ছি আর কি। তো এইগুলো যদিও আমি একটা প্রথমে বলে দিই, অনেকে নম্বরটা কোনো ম্যাটার করে না আর কি, কিন্তু যারা একটা স্বীকৃতি পেয়েছে আর কি সরকার থেকে, বা যারা খেটেছে আর কি, আমি অনেক বাড়িতে যাওয়া হলো আমার আর কি, সেই বাড়ির পরিবেশ বা আমার মানে একটা অপরিসীম ভূমিকা আর কি, এটা অনস্বীকার্য আর কি। প্লাস এই মেয়েগুলো কিন্তু খেটেছে, ছেলে মেয়েগুলো আর কি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে খাটার ফলে 7 লক্ষ 7.5 লক্ষ যে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কিন্তু যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং নম্বরটা তারা কিন্তু সেরকম পেয়েছে আর কি। তো এটাও কিন্তু এক ধরনের স্বীকৃতি, এদেরকেও রেকগনাইজ করা দরকার বলে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আমি নিশ্চিত এদের মধ্যে হয়তো অনেকে বলছেন যে এই যে মেধা তালিকা যারা থাকছে তারা তাদের সাফল্য কোথায় পরবর্তীকালে আর কি। তো আমার মনে হয় এদের মধ্যে হয়তো 1% হয়তো দিকভ্রষ্ট হলেও হতে পারে, বাকি কিন্তু 98, 97, 95% কিন্তু এরা কিন্তু সঠিক পথে যাবে। কারণ আমি এদের সঙ্গে কথা বলে বুঝেছি এদের একদম ফোকাসটা ঠিক। যে ভাবছে আমি ডাক্তার হবো, যে ওদের একদম ঠিক যে স্ট্যাটস নিয়ে পড়বে, ইকোনমিক্স নিয়ে পড়বে, যেরকম আমি যার কাছে এসেছি তার ইচ্ছা ভবিষ্যতে পল সায়েন্স নিয়ে পড়ো, ও কিন্তু লক্ষ্যটা স্থিরই আছে আর কি। তো এই জন্য এদের দিকভ্রষ্ট হওয়ার বা পরবর্তীকালে মেধা তালিকা ছেলেদের খুঁজে পাওয়া যায় না, এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা আমার মনে হয়। তো আজকে সেরকমই কথা বলবো আর কি। সুপ্তথিতা সরকার, মালদায় বাড়ি। সুপ্তথিতা প্রাপ্ত নম্বর কত? 492। পশ্চিমবঙ্গে পঞ্চম এবং মালদা জেলায় ও সেকেন্ড হয়েছে। তো ওর সঙ্গে গল্প করবো, ওর মুখ থেকে কথাগুলো শুনবো আর কি। তো তুমি তো আর্টস থেকে, তুমি বাবার স্কুলেই পড়তে। তো বাবার স্কুলে কত, মানে এই বাড়ি থেকে বাবার স্কুল কতটা? মোটামুটি 17 কিলোমিটার। বাবার সঙ্গে গাড়ি বা যেরকম যেরকম সুবিধা গিয়েছে, বাবার সাথেই যেতাম। তো বাবার স্কুলে পড়ার হঠাৎ করে মালদা শহর থেকে বাবার স্কুলে গেলে তার কোনো কারণ ছিল? হ্যাঁ, একটা নয়, কয়েকটাই কারণ ছিল। তো প্রথমটা বলি, যে বাবা স্কুলে মক পার্লামেন্ট করাতেন। তো আমি ক্লাস 5-6 থেকেই সেগুলোর ভিডিও বাবা যখন প্র্যাকটিস করাতেন দাদা দিদিদের, তো সেগুলোর ভিডিও আমি দেখতাম, মানে বাবা ভিডিও করে নিয়ে এসে আমাকে দেখাতেন। তো ওখান থেকেই একটা মক পার্লামেন্ট জিনিসটার প্রতি, হয়তো তখন বুঝিও না ওই বয়সটাতে যে সেই জিনিসটা কি, কিন্তু সেটার প্রতি একটা ইন্টারেস্ট জাগে। তারপরে সেই দাদা দিদিদের ওই পুরো টিম, মক পার্লামেন্টের টিম, সেটা জেলা স্তর এমনকি রাজ্য স্তর অবধি। এটা তুমি একটু বিস্তারিত বলো তো, বাবার সাফল্যটা একটু বলো, তুমি কেমন কোথায় গেছে তোমার বাবা মক পার্লামেন্ট নিয়ে? হ্যাঁ, আমার বাবা আগে বলো বাবা কি করেন বলেন তো বাবা। হ্যাঁ, আমার বাবা বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের শিক্ষক, এবং সেখানেই আমি নিজেও পড়াশোনা করেছি। এবং ওখানে উনি প্রতি বছর যে আমাদের ইউথ পার্লামেন্ট, মক পার্লামেন্ট অনুষ্ঠিত হতো একটা, তো সেখানে উনি পুরো ব্যাপারটাকে আর কি গাইড করতেন স্টুডেন্টদের, এবং সেখানে বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে দিয়ে অংশগ্রহণ করানো। তো প্রতি বছরই মোটামুটি ব্লক ফার্স্ট, ডিস্ট্রিক্ট ফার্স্ট তো হতোই। হ্যাঁ, ওই স্কুল থেকেই ওই দাদা দিদিরা তাদের দেখতাম, প্রত্যেক বছরই হয়ে আসছে। হ্যাঁ, একদম প্রত্যেক বছরই হতো। এবং লাস্ট ইয়ার যেটা হয়েছিল, সেই সময় তো মানে এই আমার স্কুল থেকে দাদা দিদিরা রাজ্য স্তর অবধি গিয়েছিল আর কি। বাবা দুবার এরকম রাজ্য স্তরে আমাদের স্কুল গেছে, এবং এছাড়াও মানে প্রায় প্রত্যেকবারই ব্লক ফার্স্ট, এরপর অনেকবার ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। তো সেখান থেকে একটা ইন্টারেস্ট জেগেছিল এইটা করার। তো সেখানে প্রথম একটা ইচ্ছে, মানে ফার্স্ট টাইমের জন্য একটা মনে হয়েছিল যে না, এই স্কুলটায় পড়া যায়। তারপরে ধীরে ধীরে যখন আমি বড় হতে থাকি, 9-10-এ উঠি, তখন এই সাবজেক্টগুলোর প্রতি আমার মানে বিশেষ করে আমার যেগুলো আর্টসের সাবজেক্ট ছিল, হিস্ট্রি, জিওগ্রাফি। প্রথমত তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে? মাধ্যমিকে আমি 650 পেয়েছিলাম। তারপর তুমি আর্টস নিয়েছিলে? হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার, অনেকে সায়েন্স নেয় না, কিন্তু তোমার বাড়িতেই হয়তো তোমার অনেকটা হয়তো গাইড করেছিল। হ্যাঁ, অবশ্যই। না, গাইড না, বাবা মা আমাকে কোনোদিনই চাপ দেননি যে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে কি আর্টস নিয়ে পড়তে হবে, যেহেতু আমরা আর্টস নিয়ে পড়েছি তোমাকেও আর্টস নিয়ে পড়তে হবে, এরকম কোনোদিনই চাপ ছিল না। প্রসঙ্গত বলি,
মার পরিচয় দিয়ে দাও, তাহলে দর্শক একটু বুঝতে পারবে আর কি। হ্যাঁ, আমার মা হচ্ছে গৌড় মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। দুজনেই পল সায়েন্সের। হ্যাঁ হ্যাঁ, দুজনেই। এবার তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তো মানে দুজনেই যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের, তার সত্ত্বেও ওনারা কোনোদিনই এরকম চাপ সৃষ্টি করেননি যে তুমি আর্টস নিয়ে পড়ো। এমনকি এরকমও হয়েছে আমি ছোটবেলায় বলতাম যে না আমি সায়েন্স নিয়ে পড়বো, বাট যখন 9-10-এ আমি উঠি তো রাদার দ্যান সায়েন্স আমি আর্টসে বেশি ইন্টারেস্ট পেতে থাকি। তো তখনই একটা মানে আমি পরীক্ষার আগেই ঠিক করে নিয়েছিলাম যে আমি যাই নম্বর পাই না কেন মাধ্যমিকের সময় আমি আর্টস নিয়েই এগোবো। তো মাধ্যমিকের পর আর্টস নেই। এবার অনেক সময় 9-10-এ যখন আমি পড়তাম, আমার স্কুল মানে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের শিক্ষকরা তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন, যখন আমি হয়তো ওই স্কুলের ছাত্রীও ছিলাম না, মানে আমার বাবার কলিগ তেনারা। হ্যাঁ, তো ওনারা বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। তো ওনাদের কাছেও একটা পড়ার দ্বিতীয় কারণ আগ্রহ জেগেছিল। পড়ার তো সবকিছু মিলিয়েই ঠিক করি যে না, শহরের অনেক নামি স্কুল আছে, তার জায়গায় এই দুটো কারণই মূলত ছিল। তাছাড়াও বিভিন্ন কারণ ছিল, তবে এই দুটো কারণের মেন ছিল বলে আমি ঠিক করি যে না, এটাতেও বাবা মা কেউই চাপ সৃষ্টি করেনি যে তোমাকে এখানেই পড়তে হবে। আমি স্বেচ্ছায় বলেছিলাম যে না আমি এখানেই পড়তে চাই, এবং আমাকে আমার বাবা মা সাপোর্ট করেছেন এবং তারপরেই আমার এবং তোমাদের স্কুলে যে রেজাল্টটা হলো তো মানে রাজ্যে পঞ্চম, এটা কি প্রথম সবচেয়ে ভালো রেজাল্ট তোমাদের স্কুলে, না এর আগে হয়েছে এরকম রেজাল্ট হয়েছে? না, এতটা বোধহয় হয়নি। 470 মেবি উঠেছে এর আগেও। 492 না, এতটা কোনোদিন ওঠেনি। সেখানে তারা হয়তো তোমাকে, তুমি যে গেছো সেই স্কুলটাও একটা অনেকটা সুনাম হলো আর কি। আমি নিজেকে গর্বিত বোধ করি সেই স্কুলের হয়ে। আমি বলবো না আমি সেই সুনাম উঠিয়েছি, আমি সেই স্কুলে পড়তে পেরেছি। আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, সব রকম ভাবে সাহায্য করেছেন। এবং শুধু শিক্ষক শিক্ষিকা কেন, আমার বন্ধু বান্ধবীরা তারাও এত, একদম হ্যাঁ, তারাও এত পরিমাণে হেল্পফুল ছিল যে মানে তাদের সাহায্য না পেলে হয়তোবা আজ আমি এই জায়গাটা আসতে পারতাম না। আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলাম, যেটা আমাকে টিচাররা শিক্ষাদান করছেন সেটা, তারপরে বন্ধু বান্ধবীরা যে সাহায্যটা করেছেন সেটাকে আমি কাজে লাগিয়েছিলাম। তুমি নিয়মিত স্কুলে যেতে তো বাবার সঙ্গে নিয়মিত একদম? হ্যাঁ, যেতাম মোটামুটি। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ তুমি কত নম্বর যদি পেয়েছো বলো আর কি। হ্যাঁ, আমি বাংলায় পেয়েছি 99, ইংলিশে পেয়েছি 98, হিস্ট্রিতে 95, আর পলিটিক্যাল সায়েন্সে পেয়েছি 98, জিওগ্রাফিতে 98, মিউজিকে 99। আচ্ছা, এবার প্রশ্ন কথা বলি, আমি তো কলকাতা অনেক ইন্টারভিউ, ওর কিন্তু একদম যেটা ট্র্যাডিশনাল আর্টসের সাবজেক্ট সেইটা ছিল, কিন্তু মানে কলকাতা থেকে দেখবেন নরেন্দ্রপুর বা অন্যান্য হুগলির বিভিন্ন স্কুলে কিন্তু ইকো স্ট্যাট ছিল বা ইকো সায়েন্স ছিল, সেখানে কিন্তু ম্যাথ এবং ইকোনমিক্স থাকছে বা স্ট্যাটিস্টিক্স থাকে, নম্বরটা কিন্তু ম্যাথে 100 হচ্ছে, বা বায়োলজি থাকছে কোনো কোনো স্কুলে আর কি। এর কিন্তু একদম পিওর যেটা আর্টসের সাবজেক্ট, যে পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং মিউজিক, সেই সাবজেক্ট নিয়েও কিন্তু 492, যেটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের কথা। এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন আর কি, বিভিন্ন স্কুলের শিক্ষক, তারা দেখবেন যে পশ্চিমবঙ্গের অধিকাংশ বিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্ট থাকে। এমন নয় যে কোনো কোনো স্কুলে স্ট্যাট আছে নেই, সেখানে হয়তো স্যার নেই, পরিকাঠামো নেই, হয়তো একমাত্র কারণ হচ্ছে হয়তো বিষয় শিক্ষক নেই, ফিলোসফি হয়তো বিষয় শিক্ষক নেই, তো সেই স্কুলে ফিলোসফিটা নেই। তো কিন্তু এই কিন্তু একদম পিওর ওইরকম আর্টসের সাবজেক্ট নিয়ে, ভূগোল, ইতিহাস এবং পল সায়েন্স নিয়েও কিন্তু এত ভালো নম্বর পেয়েছে, যথেষ্ট কৃতিত্বের আর কি। আমাদের ভিডিও বানানোর যে মেন উদ্দেশ্য, সাবজেক্ট ওয়াইজ টিপস নেবো, যাতে পরবর্তীকালে আর্টস নিয়ে পড়ছে আর কি, তারা যেন, আমি তো মনে হয় যে সায়েন্স নিয়ে পড়া বা আর্টস নিয়ে পড়া কোনো হীনমন্যতা নেই। যদি কোনো মানুষ, যে কোনো স্টুডেন্ট যে কোনো বিষয় নিয়ে পড়ে এরকম সাফল্য পাওয়া যায়, ও 492 পেয়েছে, 4টে নম্বর পেলেও পশ্চিমবঙ্গেই হয়তো টপ করতো আর কি। এবং যথেষ্ট ভালো নম্বর পেয়েছে আর কি। আমি তোমার কাছ থেকে, এবং খুব সুন্দর কথা বলছে, আপনারা শুনছেন আর কি। তো সাবজেক্ট ওয়াইজ আমি একটু টিপস নেবো স্পেসিফিক, এটাই মেনলি উদ্দেশ্য ভিডিও বানানো, যাতে করে পরে তারা পরীক্ষা দেবে, সেটা তুমি তোমার যদি বলো, তুমি মানে বাংলায় তুমি 99 পেয়েছো, তো এই যে বাংলায় 99 পাওয়া মানে তোমার ভাষা বা তোমার নিশ্চয় দখল, সেই দখলটা তোমার বাংলার প্রতি মানে যে দখলটা কবে থেকে আসা শুরু হয়? আমি ছোটবেলায় খুব একটা পড়তে ভালোবাসতাম না, কিন্তু পড়তাম, মানে প্রত্যেকটা ক্লাসে পড়তে হয় তাই পড়তাম। কিন্তু মাধ্যমিক পাশ করার পর আমার কেন জানি একটা ইচ্ছা থাকলো যে না পড়ে দেখি তো। এরপর আমার মানে একটু একটু করে যখন পড়তে হয়, তো এমনি এমনি শুরু করেছিলাম যে একটু পড়ে দেখি, কিন্তু ধীরে 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 কখন যে সেটার প্রতি ভালোবাসা চলে এসেছে সেটা হয়তো নিজেও আমি বুঝতে পারিনি। এবং আর্টসের সাবজেক্টের সব থেকে বড় একটা ব্যাপার, 100-এ 100 99 পেয়েছো বাংলা সাবজেক্ট, মানে হয়তো 1 নম্বর
হয়তো কোনো রচনা বা কোনো একটা প্রশ্নকে কেটেছে, ফুল মার্কস তুমি পেয়েছো সাহিত্য সাবজেক্টের আর কি। মানে ওটাই আমি বলছি, সাহিত্যে কেন আমাদের কলা বিভাগের যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সেগুলোতে 100-এ 100 পাওয়া একটু মানে সাধারণত হয় না, কারণ সায়েন্সের ক্ষেত্রে যেগুলো হয় একদম মানে ছাকা ছাকা নাম্বার ওঠে, তো আর্টসের ক্ষেত্রে একটা সাহিত্য তো সেটার জন্য, এবং আমিও কোনো সাবজেক্টেই 100-তে 100 পাইনি সেটার জন্য। তবে হ্যাঁ, আমরা একটা চেষ্টা করতে পারি যে আমি আমার ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আমার যে ক্ষমতা সেটা দিয়ে আমি চেষ্টা করতে পারি। যদি স্পেসিফিক বাংলার প্রিপারেশনটা যদি বলো আর কি। হ্যাঁ, বাংলার প্রিপারেশন বলতে যেটা টেক্সটগুলো খুঁটিয়ে পড়েছিল একদম, ওটার তো কোনো বিকল্পই নেই। টেক্সট আমি প্রতিদিন টেক্সট পড়তাম, প্রত্যেকদিন। হ্যাঁ, প্রতিদিন আমি সকালে উঠতাম, যখন সকালে উঠে আমি বাংলা টেক্সট একটা না একটা গল্প আমি পড়তাম, আর রাতে শোয়ার আগে আমি ইংলিশ একটা গল্প পড়তাম, এবং হয়ে গেলে রিভাইজ হতো তাহলে। হ্যাঁ, মানে এটা মানে পড়তামই, আমি রিডিং পড়তাম ওরকম ভাবে না। তো বাংলার ক্ষেত্রে টেক্সটটা তো কমন, ওটাতে তো আর কিছু বিকল্প থাকতেই পারে না। সঙ্গে আমি যেটা করেছিলাম নোটসের ক্ষেত্রে, নোটসটা একটা অ্যাডিশনাল হিসেবে কাজ করে। শুধু আমি নোটস পড়েই পরীক্ষা দিয়ে দেবো তাহলে সেটা আমার মনে হয় না অতটা ফলপ্রসূ হবে, কিন্তু নোটস একটা অ্যাডিশনালের কাজ করে। আমাদের নাম্বার হয়তো 95-এর মতো আমরা টেক্সট থেকে লিখতে পারবো, এরপর যে লাস্ট 5% এই পার্সেন্টেজটা নোটস, এটা নোটসের বেসিস। তো আমি নোটস বানিয়েছিলাম এবং নিজেই, এবং রেফারেন্স বই দেখে না, ইন্টারনেটে সাহায্য, গুগল, ইউটিউবে বিভিন্ন ভিডিও, আমি কিছু সহায়িকারও সাহায্য নিয়েছিলাম, একটাই স্পেসিফিক এরকম না, অনেক কটা সহায়িকা মিলে আমি নিজে। এবং সব থেকে বড় যেটা আমি করেছিলাম, যেটা অনেকেই হয়তো ভুল করে আর কি আমার মতে, সেটা হচ্ছে আমি সাজেস্টিভ পড়িনি, পুরো পড়েছো? সব, আমি একটা চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব আমি সব পড়েছিলাম। কোনোটা ভালো মুখস্থ হয়েছিল, কোনোটা একটু কম মুখস্থ, বা আর এটা তো অনেকটা বোঝার জিনিস, শুধু যে মুখস্থ করেই আমি নামিয়ে দিতে পারবো ব্যাপারটা তো সেটা না, আমি গল্পটা কতটা হৃদয়ঙ্গম করতে পারছি সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো ওরকমই, তো নোটস একটা অ্যাডিশনাল হিসেবে কাজ করে। রচনার ক্ষেত্রে তুমি কি নিজে লিখেছো, রচনা প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ, একদম, আমি 3-4টা রচনা বই ঘেটে প্রত্যেকটা সম্ভাব্য রচনা আমি নিজে নোট ডাউন করেছিলাম। যদিও যেগুলো আমি পড়ে গেছিলাম সেগুলো একটাও আসেনি রচনায়, কিন্তু ওই নোটস থেকে বারবার করে রচনা বানিয়ে বানিয়ে আমার যে ভাষা জ্ঞানটা যতটুকু বা হয়েছিল সেইটা হয়তো বা বাংলা পরীক্ষায় আমার মানে অনেক সাহায্য করেছে, অনেকটাই সাহায্য করেছে। ব্যাকরণের ক্ষেত্রে ওই তো, ব্যাকরণের ক্ষেত্রে আমি অ্যাডিশনাল পড়তাম না, একদম টেক্সট। ওটা আমাদের যে হ্যাঁ, একদম, এখন যে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে বইটা দেয় আমাদের গ্রামারের ক্ষেত্রে বলছি, তো ওটাতে তো একদম সুন্দর করে অ্যান্সার লেখা থাকে। মোটামুটি কোয়েশ্চেন গুলোকে ডিফারেন্সিয়েট করতে পারলে যে এখান থেকে এটা আসবে, মোটামুটি ডিফারেন্সিয়েট করতে পারলে, হ্যাঁ, সেরকমই এটা। আচ্ছা, এবার ইংলিশটা বলি, তুমি প্রত্যেক সাহিত্যের মধ্যে তো ইংলিশের যে তুমি বললে যে আমি একদম বুঝে পড়েছিলে, তো আমি যেহেতু আমি ইংরেজি টেক্সট জানি আর কি, তো তোমার ইংরেজি যে স্ট্রং রুটস আর কি আব্দুল কালামের, তো ওই টেক্সটটা তোমার মনের মধ্যে কোনো, তুমি যেহেতু বুঝে পড়েছো বলছো আর কি, ভেতরে গিয়ে পড়েছো, তো স্ট্রং রুটস এর কোনো কিছু তোমাকে প্রভাব পড়েছে, কোনো লাইন বা আব্দুল কালামের কোনো লাইন বা কোনো ঘটনা? অবশ্যই, তার এত ভালো জীবনী, তার বাবার একটা রুটিন ছিল ওখানে, যে তিনি ভোর 4টার সময় উঠতেন, হাঁটতে যেতেন, ওইটা তো আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছিল। আমি ওই রুটিনটা ফলো করার চেষ্টা করতাম। অনেকদিন চলেছে, উনি সেই জন্য চালিয়েছেন। হ্যাঁ, সে মানে উনি ওই বয়স অবধি চালাতে পারেন, তাহলে আমার ওটা মনে হয়েছিল যে আমি তো একজন ইয়াং স্টুডেন্ট একজন, আমি কেন পারবো না। অনেকের অনেক সমস্যা বলে যে সকালে ঘুম থেকে উঠতে অসুবিধা হয়, আমারও হতো এক সময়, কিন্তু ওটা পরে আমার মনে হচ্ছিল না, আমি হয়তো 4টায় উঠতাম না সেটা না, কিন্তু রুটিন ফলো করতে ইচ্ছা করেছে, হ্যাঁ, ওটা থেকে আমার রুটিন নিতে ইচ্ছে করেছিল। তারপরে ওখানে অ্যাডভার্সিটি লাইন আছে একটা, হ্যাঁ, অ্যাডভার্সিটি, ওটা ভীষণ ভাবে প্রয়োজন, কারণ বিভিন্নতা যদি না থাকে তাহলে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল, সবাই যদি সমান হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা, তোমার থ্যাংক ইউ ম্যামের যে গ্র্যাটিটিউড ব্যাপারটা ছিল, মানে মানুষকে হেল্প করা আর কি, যে রজারকে যে হেল্প করলো তারপরে পরিবর্তন হলো আর কি, তারপর এই গ্র্যাটিটিউড তোমার জীবনে আছে? গ্র্যাটিটিউড মানে কাউকে ধন্যবাদ জানানো, কাউকে কৃতজ্ঞ থাকা কোনো কিছুর প্রতি? অবশ্যই, সবার প্রথমে আমি যাকে গ্র্যাটিটিউড জানিয়েও শেষ করতে পারবো না সেটা হচ্ছে আমার বাবা মা। ওনারা আমার জন্য আমার প্রত্যেকটা সময় আমাকে সাহায্য করেছেন। আমি যখনই এতটুকুও যদি ডিমোটিভেট হয়ে যেতাম যে না বোধহয় আমার দ্বারা সম্ভব না, আমি বোধহয় পারবো না, না তুই পারবি,
তুই এটা প্রতিনিয়ত পারবি। বলতেন? একদম, মানে সব সময় মোটিভেট করা। আর যেহেতু আমার বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা, সেহেতু ওই একাডেমিক্যালি দিক থেকেও প্রচন্ড ভাবে সাহায্য করা। আমার বাবা তো আমার ডাইরেক্ট শিক্ষক, আমি সেই স্কুলের ছাত্রী। হুম, হুম। তো আমার বাবা একজন টিচার এবং একজন বাবা, দুই হিসেবেই যতটা সাহায্য করা যায়। আমার মা তো আমার সাথে সারাক্ষণ থাকতেন, মানে আমি কি করছি না করছি সব দেখতেন। ওভারঅল একটা খেয়াল রাখা আর কি, যেটা খুব হ্যাঁ, জরুরি আর কি। একদম। এবং শুধু বাবা মাও না, বাবা মা তো প্রাইমারি অবশ্যই, কিন্তু সঙ্গে আমার ঠাকুমা ঠাকুরদা, আমার পরিবারের মানুষজন, আমার কাকুরা, আমার মাসিরা, মানে প্রত্যেকে, আমার আমার বন্ধু বান্ধবীরা, মানে আমি এখনো অবধি যতজন মানুষের সাথে মিশেছি, আমার মনে হয় আমার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা রয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের প্রত্যেককেই। আচ্ছা, আচ্ছা। আর একটা ছিল যেটা 3 কোশ্চেনের, যেটা প্রথম প্রশ্ন করেছিল, হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা আর কি? হ্যাঁ, তো সময়ের ক্ষেত্রে তুমি নাও টাইম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়, সেটা তুমি কাউকে কাজে একদম। লাগিয়েছো নাও টাইমটাকে? আমি এই নাও ব্যাপারটাকে নিয়েছিলাম নাও অর নেভার হিসেবে। আমি এটা একটা বলছি, আমি যখন পড়াশোনা করে আসতাম, টিউশন থেকে হোক, স্কুল থেকে হোক, তো বলছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, ইজ নাও। বিকজ দিস ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। পাওয়ার। তো এটা একদম ঠিক কথা। আমি জানি না 1 ঘন্টা পর আমার কি হবে, আমি অসুস্থ হয়ে যাব নাকি এর থেকেও ভালো পজিশনে থাকবো, আমার কিন্তু সেটা জানা নেই। তো যদি আমার কাছে এখন করার মতো সুযোগ থাকে, সেই জিনিসটাকে মন দিয়ে করার মতো কাজ করার সুযোগ থাকে, কারোর জন্য কাজ করার সুযোগ থাকে, তো সেটাকে অবশ্যই আমার কাজে লাগানো উচিত। এটা তো ভীষণভাবে একটা প্রভাব ফেলেছে। আমি ওই জন্য কোনো পড়া পেন্ডিং রাখতাম না। ডেলিভার পর ডেলি করে রাখতে। একদম, মানে আজকে আমার টিচার যে টপিক পড়ালেন, আমি সেদিনই ওটা পড়ে নেওয়ার চেষ্টা করতাম। আমার যখনই আমার মনে হতো না ইচ্ছা করছে না, শুই একটু, তখনই একটা ব্রেন থেকে একটা মিনিমি, আমার একটা ভিতরের একটা মানুষ হয়তো বা বলে উঠতো যে নাও অর নেভার, হয় তুমি এখন করো, নয় তোমাকে করতে মানে পারবে না, তোমার হবে না। আইদার ইট ইট হ্যাজ টু বি ডে ওয়ান অর ইট উইল বি ওয়ান ডে। তো এটা ভীষণভাবে প্রভাব ফেলেছিল। আচ্ছা, তো ইংরাজির ক্ষেত্রে যেটা হয়, রাইটিং 3টে থাকে, প্রেসি, হুম। চিঠি এবং রিপোর্ট। তুমি কোনটা বেশি প্র্যাকটিস করেছিলে? আমি রিপোর্টটাই করেছিলাম প্র্যাকটিস, আমি তিনটাই প্র্যাকটিস 3টে করেছিলাম। প্র্যাকটিস করেছিলে। প্রেসিড থেকে ওই লেটার আর রিপোর্টটাই বেশি করেছিলাম আর কি, করেছিলে। আর রিপোর্টটাই আমি আর এই দুটো লিখেছি। সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তো এই যে টেস্টের পরে তুমি মক টেস্ট নিশ্চয়ই দিয়েছিলে ফুল মার্কসে, অবশ্যই, কতগুলো, সেরকম কিরকম দিয়েছিলে? অবশ্যই। আমি ফুল, আমি লাস্ট মক, মানে কি বলবো, ইয়ের পরে যেটা টেস্টের পরে? সময় থাকে টেস্টের পরে, ফার্স্ট 15 days আমি টেস্ট পেপার সলভ করেছিলাম। হুম। এবং সেটা শুধু একটা টেস্ট পেপার না, যে কটা রয়েছে বাজারে বাজারে যেগুলো পাওয়া যায় সবগুলো? সব কটা করেছিলাম। মানে বিশেষ করে এমসিকিউ গুলো, হুম, আমাদের আর্টসের সাবজেক্ট ক্ষেত্রে এমসিকিউ অনেকটা এসিকিউ নম্বর থাকে। মানে এটা একটা ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়ায়, হুম। এমসিকিউ এসিকিউটা। তো ওটা আমি ভীষণভাবে প্র্যাকটিস করেছিলাম। আর তারপরে যেগুলো আপনার বললেন মক টেস্ট, হুম। তো আমি তো টিউশন পড়তাম, তো টিউশন টিচাররা বিভিন্ন মক টেস্ট নিতেন, সেগুলো ছাড়াও আমি বাড়িতে মক টেস্ট দিতাম। আমি একটা রুটিন করে নিয়েছিলাম, মানে একটা অড উইক, একটা ইভেন উইক। মানে এটা বুঝিয়ে যদি বলো। অড উইক ইভেন উইক মানে আমাদের একটা মাসে 4টা সপ্তাহ থাকে, হুম। 1 2 3 4। হুম। অড উইক হচ্ছে 1 আর 3, আর হুম। ইভেন উইক হচ্ছে 2 আর 4। 2 আর 4, হ্যাঁ। হ্যাঁ, তো অড উইক গুলোতে আমি 3টা সাবজেক্ট পরীক্ষা দিতাম, মানে ফার্স্ট উইকে আমি 3টা সাবজেক্ট দিলাম, ওই 3টা সাবজেক্টেরই আবার সেকেন্ড ভার্সনটা, মানে সেকেন্ডটা, ওগুলো হুম। ফুল লেন্থ, সব ফুল লেন্থ, এগুলো আবার থার্ড উইকে দিলাম। আবার সেকেন্ড উইকে যে 3টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছি, সেই 3টা সাবজেক্টই আবার তো এই ফোর্থ যে তুমি উইকে। স্ট্র্যাটেজি করেছো, এটা হ্যাঁ, তোমার নিজের না বাবা মা তোমাকে বলেছে? না, মেইনলি আমারই বাবা মা সাহায্য করেছে এগুলোকে আরো বেশি ফ্রুটফুল কি হ্যাঁ, করে প্রচুর করা করা যায়, যায় আর কি। সেটার ক্ষেত্রে সাহায্য করেছে, তবে প্রাইমারিলি আমি এগুলো তো আমি একটা বানিয়েছিলাম। কথা বলি, এই যে বলছে না যে মেহাতে লেগায় নম্বরটা, আমি তাহলে ওর প্রিপারেশনটা কেমন ছিল? এই যে ওর নিজের স্ট্র্যাটেজি তৈরি করা, কতগুলো মক টেস্ট দেওয়া, পুরো মাসটাকে উইকলি ভেঙে সেটাকে কাজে লাগা, প্ল্যান তো ডেফিনেটলি ছিল আর কি। এত সমস্ত কিছু করার পর 492 নম্বর, ও 496 পেতে পারতো কোনো আর্টস থেকে, হয়তো কোনো সাবজেক্ট হয়তো 1 নম্বর কম হয়েছে, ফুল মার্কস পাওয়ার মতনই পেয়েছে। তো এটা আমি বলি যে অনেক সময় যে নেওয়া হচ্ছে না ইন্টারভিউগুলো, যে নম্বরের কিন্তু ওর পরিশ্রমটা কিন্তু অনেক আছে, ওর একার পরিশ্রম। ও বারবার বলছে ওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ওর যারা অর্কেস্ট্রা বাজিয়েছে আর কি, একদম, পুরো একদম, পরিবার, স্কুল, বাবা মা সবাই সময়। একদম।
তাদের ভূমিকাও কিন্তু কম না, এই সমস্ত ভূমিকা মিলিয়ে তবে একটা কিন্তু পারফরমেন্স হয়েছে আর কি। এটা কিন্তু একদম, এটা মানে একদম। এই পারফরমেন্সের আমার তো মনে হয় স্বীকৃতি দেওয়া দরকার আছে এই পারফরমেন্স, কারণ প্রত্যেক মানুষ রেকগনাইজ চায়, যে একটা স্বীকৃতি চায় আর কি। এবার তুমি বলো যে আমি লাস্টে পল সায়েন্সে আসবো আর কি, আচ্ছা। তারপরে ভূগোল তুমি বলো, ভূগোলটা যদি বলো, ভূগোলটা কেমন। আহ, আর একটু অনেকে বলছে বইয়ের নাম, হ্যাঁ ইংলিশ বাংলা টেক্সট বই ছিল সরকারের, হ্যাঁ এবার হ্যাঁ এই ভূগোল বইয়ের নাম যদি তুমি সাজেস্ট করো, বইয়ের নাম আমরা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বইয়ের নাম আমি বলতে পারি, আমি কোনো প্রমোশনাল না না কিছু না, হ্যাঁ, তুমি যেটা পড়ছো আমি সেটা তুমি নিজে যেটা সেটাই, পড়েছি আমি সেটাই 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 বলছি। হ্যাঁ, সেটাই। ভূগোলের ক্ষেত্রে আমি বিবি কুন্ডু ব্রাদার্সের সমরেন্দ্রনাথ মোদকের বইটা ইউজ করতাম, এবং কোনো অ্যাডিশনাল আমি কোনো ইউজ করিনি, মানে একটাও সহায়িকা আমি ইউজ করিনি, আমি শুধু ওটাই ইউজ করেছিলাম। এবং কিন্তু ওটা আমি প্রত্যেকটা লাইন পড়েছিলাম, আমি প্রত্যেকটা, মানে আমি এরকম হিসেবে পড়িনি যে এখান থেকে এমসিকিউ এভাবে আসতে পারে ওভাবে আসতে পারে, সেরকম আমি পড়িনি, আমি পড়ার জন্য পড়েছিলাম ভূগোলটা। আর ভূগোলের ছবি আঁকায় তুমি কতটা গুরুত্ব দিয়েছিলে যখন প্রশ্ন লিখলে অ্যানসার করলে? হ্যাঁ, আমি এই যে আমাদের 5টা ব্রড কোশ্চেন ছিল, ভেঙে ভেঙে আসে, প্রত্যেকটা কোশ্চেনে আমি ছবি দিয়েছিলাম, প্রত্যেকটা ছবি পারলে আমি তো বলবো এসএকিউতেও দরকার, যদিও বা আমি দিতে পারিনি, তার কারণ সময়ের একটা অনেকটা অভাব থাকে, সেটাও দরকার, কিন্তু আর আমাদের সেরকম প্রশ্নও আসেনি ছবি দেওয়ার মতো, মানে এই ছবিগুলো হয়তো বা দিতে পারতাম, অনেক টাইম লাগতো, কাজে একটা জায়গা ছেড়ে রাখা যায়। তবে আমার মনে হয় ব্রড কোয়েশ্চেনের তো দিতেই হবে, একদম মাস্ট, মানে এতটুকু যদি আমার, তো ওটাতে আর্টে মানে এক্সপার্ট হওয়ার দরকার নেই, আমার জিনিসটা আমি এক্সামিনারকে বোঝাতে পারছি কিনা, যেন সে বুঝবে আর কি, একদম খেটেওছে আর কি। হ্যাঁ, আমি মানে প্রতিদিনই যেই প্রশ্নটা, একটা প্রশ্ন পড়তাম, একটা ছবি আঁকার চেষ্টা করতাম, যখনই বা আমি ভূগোল পড়তে বসতাম, তো ওটার প্রতিও ভীষণ। এবার ইতিহাস, হ্যাঁ ইতিহাসটাও বই, তবে এটা অনেকটা নোটসের দিকেও আমি নজর দিয়েছিলাম, এটা বই তো পড়তেই হবে, এটা তো আমি বারবারই বলে যাচ্ছি, তো বইয়ের সাথে এটা নোটসটাও, আর এটা আমি ভীষণভাবে, মানে কি বলবো, ইতিহাস তোমার কেমন লাগতো? বোরিং বলি না না না, আমার ছোটবেলায় অ্যাকচুয়ালি ভূগোলের থেকে যখন আমি আর্টস নেব ঠিক করি, সেটা ইতিহাসকে দেখেই ঠিক করেছিলাম। আমার ইতিহাস ছোটবেলা থেকে গল্প মানে খুবই ভালো লাগতো, এমনি ছোটবেলায় আমার ঠাকুমা মারা রূপকথার গল্প শোনাতো না, সেরকম গল্প অনুযায়ী পড়ো, তাহলে তো অসুবিধা নেই। আমরা প্রথমেই ভয় পেয়ে যাই, হ্যাঁ অনেক সাল মনে রাখতে হবে, সাল মনে রাখতে হবে, গল্প অনুযায়ী পড়ো। আর আমি যেটা করেছিলাম ইতিহাসের ক্ষেত্রে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সালের আমি চার্ট করে নিয়েছিলাম, এই ঘটনার পর এই ঘটনা ঘটছে, এটা ঘটনার পর এই ঘটনা, আমি একদম চার্ট হিসেবে ওটা পড়তাম, ফলে সাল মনে রাখতে আমার খুব একটা প্রবলেম হয়নি। আরেকটা যেটা করেছিলাম সেটা হচ্ছে বই, মানে কোন রাইটার কোন বই লিখেছেন, এগুলো যেহেতু আলাদা করে আসে, তাই একদম ঢালা পড়লে ওই সময় ফট করে মনে করাটা একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, যার ফলে প্রথম থেকে যদি একটু আলাদা করে রাখা হয়, সো দ্যাট উইল বি মোর হেল্পফুল। চার্টগুলো তুমি পড়ার টেবিলে রাখতে? হ্যাঁ, কিছু রাখি সামনে, সবসময় দেখলে মনে থাকে। হ্যাঁ, আমি ওরকম রাখতাম, লাগিয়ে রেখেছিলাম আমি। হ্যাঁ। আচ্ছা, তোমার কি ওই নম্বরের কোনো ভিজুয়ালাইজ বোর্ড ছিল? অনেকে নম্বরও ভিজুয়ালাইজ করে রাখে, সামনে এখানে নম্বর থাকে, সেটাকে রোজ দেখে যে এই নম্বরটা পেতে, এরকম সাবজেক্ট ওয়াইজ অনেকে রাখে আর কি। মানে গত বছর যে সেকেন্ড হয়েছে ওনার ওরকম নম্বর ছিল, ওর বোর্ডে লেখা ছিল, অনেকে লেখে। আমারও ছিল, আমার লেখা ছিল একটা কাগজের মধ্যে লেখা ছিল I will be the board topper, এরকম লেখা ছিল। হ্যাঁ এটাই বলছি, হ্যাঁ এটা তো রোজ ভিজুয়ালাইজ করতে দেখো, একদম, মানে ওটা মোটিভেশনের কাজ করে, এনার্জির কাজ করে ভীষণ ভাবে। আমার একটা হোয়াইট বোর্ড আছে, ওই হোয়াইট বোর্ডের মধ্যে আমি প্রতিদিনকার টার্গেট লিখে রাখতাম, মানে আমার যা যা সাবজেক্ট, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স, মিউজিক, জিওগ্রাফি, এই কটা লেখা ছিল সাবজেক্ট, এবং তার পাশে পাশে আজকে আমি কোন কোন টপিক পড়বো, সেই টপিকগুলো আমি লিখে রাখতাম। আর তার পাশেই ওই কাগজের মধ্যে লেখা ছিল I will be the board টপার। একদম ছিল, ইচ্ছে ছিল, আমি অনেকে বলে বিশ্বাস ছিল যে আমি হবই, এরকম ছিল না, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল হওয়ার, 1 বছর ধরে সেটা থাকতো। এবার ওখানে আমি লিখেছিলাম I will be the board topper, আজ করব, লক্ষ্য ঠিক রাখবো, ফল ঠিক পাবো। তারপরে তোমার ডিস্ট্রাকশনগুলো আমাকে বাদ করে দাও, মোবাইল দেখা বা অন্য কোনো কাজ করা। হ্যাঁ একদম, আমার মোবাইল দেখার খুব একটা নেশা ছিল না, ভাল লাগতো, যেমন আমার ট্রাভেল ব্লগ বানাই আমি, তো ওই কাজটা করতে ভীষণ ভালো লাগতো। আমার ইউটিউবে চ্যানেল আছে বারবিস জার্নি এনজয় নামে, তো ওগুলো করতে ভীষণ ভালো লাগতো, আমি ওখানে ভিডিও পোস্ট করি, তাই বলে আমি নেশাগ্রস্ত কোনোদিনই ছিলাম না। এবার ওখানে ওই কাগজে আমার লেখা থাকতো, আর ওখানে 490 আমি লিখে রেখেছিলাম। হ্যাঁ পেয়েছি 2 নম্বর বেশি, কিন্তু আমি 490 আমি টার্গেট করে আমি সব পরীক্ষা, এই টার্গেটটা থাকা খুব জরুরি আর কি, একদম জরুরি, নিজেকে রোজ মোটিভেট করা যায় একদম। আর
ওটা মানে মোটিভেট মানে কি, আমার যখনই মনে হচ্ছে না একটু, আর একটা কথা বলো, এনার্জি, ওই যে পড়ার একটা উৎসাহ, আমি কেন পড়বো, একদম পড়তে ভালো লাগছে না, কিন্তু ওইটা দেখলে মনে হয় আমাকে পড়তে হবে, একদম পড়তে হবে, মানে ওটা হতে হবে, ওটা আমার মোটিভেশন, ওটাকে মোটিভেশন হিসেবে ভীষণ কাজ করেছে। যখনই আমার একটু শরীরও খারাপ লাগতো বা অসুস্থ অসুস্থ লাগতো যে না ভাল লাগছে না আজকে, তখনও জানি না ওইটা, মানে আমি হয়তো আমার জ্বর হয়েছে, তাও না ওইটা দেখে আমার মানে অনেকটা বেশি মানে এনার্জি ফিরে পেতাম, আমি অসুস্থ থেকে অনেকটা সুস্থ হয়ে যেতাম যে না আমাকে ওটা করতে হবে, ওই ওইটা দেখে দেখে আমি ওটা লিখে রেখেছিলাম। ওটা আর দুটো সাবজেক্ট বাকি থাকলো, ও বাবা দুজনে পল সায়েন্সের, পল সায়েন্স নিয়ে পড়বে, আর মিউজিক আছে, লাস্টে আমরা গান শুনবো, ভিডিওটা দেখবেন পুরোটা, লাস্টে একটা গান 3-4 মানে যতটুকু সম্ভব ওর পক্ষে, মানে ক্যামেরার সামনে ওর, আর পল সায়েন্স নিয়ে, পল সায়েন্সে ও পল সায়েন্স নিয়ে পড়তে যাই, কথা বলছিলাম আর কি। তো পল সায়েন্স তোমার বাবা মার জন্যই কি ভালো লাগতো, তুমি পল সায়েন্স ইন্টারেস্ট ছিল তোমার, ইউথ পার্লামেন্টে ওখানে পল সায়েন্স রিলেটেড ছিল আর কি, ওখান থেকেই ফার্স্ট ইন্টারেস্টটা গ্রো করে। এরপরে পল সায়েন্স 11-এ পড়ি, 11-এ পড়তে পড়তে আরো পল সায়েন্সের প্রতি ইন্টারেস্ট, মানে তার আগে যখন আমি পল সায়েন্স নিয়ে পড়িনি তখন আমার ইচ্ছে ছিল আমি হিস্ট্রি নিয়ে পড়বো, কিন্তু তারপরে যখন আমি পল সায়েন্স নিজে থেকে পড়া শুরু করলাম, এবং বাবা মা তো সারাক্ষণই হেল্প করেইছেন যে এভাবে পড়, এভাবে পড়লে ভালো হয়, মানে সেটা তো আমি একটা, বাবাকে নোটস টোট বানিয়ে দিয়েছেন নাকি বাড়িতে সময় সুযোগ করে, নোটস মানে কি বলবো অ্যাড করে দিতেন, আরো কি করে ওটাকে তুমি লিখতে সেগুলোকে আরো অ্যাড করে দিত আর কি, হ্যাঁ নোটস আরো বেশি মানে আরো ভালো কি করে হয় সেটা করে দিতেন। তো এগুলো তো একটা অ্যাডিশনাল পাওয়া, অবশ্যই সেটা তো কিছু বলার নেই। তুমি পল সায়েন্স নিয়ে পড়বে, তো কোন কলেজে ইচ্ছা আছে, কোনো এখন নিশ্চয়ই বেরোয়নি কিছু, তবু একটা মনের ইচ্ছা, কোথাও মালদায় থাকবে না বাইরে যাবে? না, আমার কলকাতার দিকে বিভিন্ন কলেজ রয়েছে, লেডি ফর্ম ফিল আপ করার পর যেখানে চান্স পাবে সেখানে, বেথুন হতে পারে, লেডিবন হতে পারে, যেখানে হতে পারে। তো তবে একটাই মেয়ে, হ্যাঁ, তো বাড়ির বাইরে থাকতে হবে, সেরকম কিছু মন খারাপ ব্যাপার থাকছে নাকি? মন খারাপ তো আছে, এবার কিন্তু জীবন করতে গেলে তো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। আচ্ছা আচ্ছা, আর এবার যেটা বলছি, তোমার পল সায়েন্স নিয়ে চুজ করলে আর কি, তার পেছনে তুমি পরবর্তীকালে কি তোমার স্বপ্ন আছে পল সায়েন্স নিয়ে পরবর্তী ক্যারিয়ারটা তুমি ভাবছো নিশ্চয়ই কিছু একটা? হ্যাঁ অবশ্যই, সেটা ভাবনাটা কেমন আছে? আমার মা অধ্যাপিকা রাষ্ট্রবিজ্ঞানের, সেখান থেকেই আমি ছোটবেলা থেকে এটা একটা ইচ্ছা ছিল, এটা চেঞ্জ হয়নি যে আমি অধ্যাপিকাই হব রাষ্ট্রবিজ্ঞানে। কিন্তু তুমি জানো তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পরে দিল্লি জেএনইউতে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়া যায়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনসই মেন ইচ্ছে আছে। ওখান থেকে অন্য ক্যারিয়ার কিন্তু ভালো ক্যারিয়ার, সচিব পর্যায়ে অনেক অনেক ভালো ভালো, বা রাষ্ট্রদূত যে পদগুলো থাকে বিভিন্ন দেশে, সেই সমস্ত ক্যারিয়ার গুলো কিন্তু অপশন থাকে। তোমার অধ্যাপিকাও খারাপ না, তোমার অপশন তোমার অনেকগুলো। অনেকে বলে না পল সায়েন্স পড়ে সেরকম কোনো, কিন্তু যদি কেউ পল সায়েন্সটা খুব ভালো করে পড়ে, রিসার্চ লেভেলে পড়ে, তাহলে কিন্তু স্কোপটা অনেক বৃহত্তর ক্ষেত্রে অনেক বেশি আছে। সেটা তো আপাতত এটা ঠিক করে রেখেছি। এবার তো পড়াশোনার বাইরে ওর হবি বললো আমি ট্রাভেল ব্লগ করি। বাবা কিন্তু বাবার একটু শখটা তুমি বলে দাও। হ্যাঁ, আমার এটা ট্রাভেল ব্লগ, এই আমার ইয়েটা জন্মানোর আর কি, এই ইচ্ছেটা বা এই ইন্টারেস্টে জন্মানোর একটা ওয়ান অফ দ্য মেজর কজ। আমার বাবা একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বনে জঙ্গলে সারাক্ষণ বলতে প্রতি মাসেই প্রায় ঘুরে বেড়ান এবং সঙ্গে আমাকেও নিয়ে যান, যার ফলে মা শুধু যায় না, না আমার মা না সেটা তো ঠিকই, বাবা আমাকে তিনজনে মিলেই যাই। তো বাবা যখনই ছবি তুলতে যান, তো আমার একবার একটা সময় গিয়ে কোভিডের ঠিক পর আমার মাধ্যমিকের আগে, তখন ওই সময় আমি চ্যানেল খুলেছিলাম। তো ওই সময় গিয়ে আমার কেন মনে হলো একটা ভিডিও বানাই, মানে যাচ্ছি তো ঘুরছি তো নিজের চোখ দিয়ে দেখছি, এবার একটা ভিডিও বানাই। এবার বানিয়ে না আমার পরপর তারপরে বাড়িতে এসে আমি ওই ভিডিওগুলো দেখলাম, পরপর খন্ড খন্ড হয়ে আছে, বেশ পরপর হয়ে যায়, একটু যোগ করি তো, ভিডিওগুলোকে মার্চ করি তো কেমন লাগছে, মার্চ করে তারপরে মনে হলো এটা তো ব্লগ হয়ে গেল, একটা ট্রাভেল ব্লগ, এটাতে যদি আমি একটু কথা বসিয়ে দিই তাহলে তো একটা ব্লগ হয়ে গেল। এবার তখন আমার মনে হলো এটা একটা উপায় হতে পারে, এরকম বহু মানুষ আছেন যে বিভিন্ন কারণে হয়তো বা ঘুরতে যেতে পারেন না, তারা যদি আমার চোখ দিয়ে আমি তাদেরকে দেখাতে পারি, তো সেটা একটা ভীষণভাবে ইচ্ছে জাগলো। তো ওখান থেকেই আমার ট্রাভেল ব্লগ আমি শুরু করি, এবং বাবা অবশ্যই সাপোর্ট করেছে, প্রতি মাসে আমাকে ঘোরাতে নিয়ে যেত। তো ওগুলো শুনছিলাম তো বাবার মতো নর্থ বেঙ্গল মোটামুটি পুরোটা ঘোরা হয়ে গেছে। একদম একদম, আমারও তাই। আর আমরা লাস্টে চলে এসেছি, তো কথাবার্তা নিশ্চয়ই আপনারা শুনছেন, খুব ভালো কথাবার্তা এবং গুছিয়ে কথা বলতে পারে ভালো আর কি। আর গান আমরা লাস্টে একটু শুনে নেবো আর কি। আর আমরা কিন্তু মালদায় আছি, হ্যাঁ। আর
ওর বাবার সঙ্গে, বাবা মা দুজনের সঙ্গেই আমি একটা কথা বলি আর কি, না ওর মানে গানটা শোনার পর ভিডিও শেষ করবো আর কি, যে মালদায় আমরা বেশ কয়েকটা ইন্টারভিউ নিলাম, প্রত্যেকেই খুব ভালো আন্তরিক আর কি, মানে আমরা হয়তো করিমপুর থেকে আসছি আর কি, দমকল থেকে আসছি আর কি, তো এরা কিন্তু অনেক সময় আমরা আমার আজকে একটু সমস্যা হচ্ছিল আর কি, আমার রাস্তাঘাটে জ্যাম ছিল, কিন্তু এরা হেল্প করেছে আর কি, অনেক রাস্তাঘাটে পথ নির্দেশ যেটাকে বলা হয় আর কি, বা আন্তরিক ব্যবহার আর কি, খুব ভালো। মানে বাড়ির, আমি একটা কথা বলি, বাড়ির পরিবেশটা কিন্তু না না, অনেকে বলেন যে বাড়ির পরিবেশটা কিন্তু এই সাফল্যের পেছনে একটা দায়ী কিন্তু। একদম। বাড়ির একটা পরিবেশ, ছোট থেকে একটা বাড়ির পরিবেশ আর কি, এটা আমার আমার আমি অনেকগুলো তখন নেওয়া হলো, কিন্তু এটা আমার ভেতরের উপলব্ধি বলছি। অতএব ছেলে মেয়েকে দোষারোপ করার আগে আগে বাড়ির পরিবেশটাকে ঠিক করা জরুরি বলে আমার আমার একদম। আমার খুব তাই মনে হচ্ছে। হয়তো আমার বাড়ির পরিবেশ হয়তো আমি 100% ঠিক করতে পারি না, আমি কিন্তু এগুলো অনেক শিখছি আর কি, যে আমাকেও অনেকটা চেঞ্জ করতে হবে, বাড়ির পরিবেশটা অনেক চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু একটা এরকম মানে সাফল্য পাওয়া যায়। শুধু নম্বরে আমি নিশ্চিত ও, ওর যেরকম আমি দেখছি মনের জোর বা মোটিভেশন আছে, ও কিন্তু যে লাইনে ও টার্গেটটা করছে সেখানেও সফল হবে। অপশন অনেক থাকলেও কিন্তু পল সায়েন্স নিয়ে পড়ার, ও একটা দিকে সফল হবেই। ABCD থাকছে পাশাপাশি, কিন্তু A নাই B নাই C কিছু তো একটা হবেই, সাফল্য পাবেই আর কি। তো সেই দিকে কিন্তু ওর মানে লক্ষ্যটা স্থির আর কি। অতএব ও যে এই যে 492 পরে হারিয়ে যাবে বা হারিয়ে যাওয়ার মেয়ে কিন্তু নয়, আমার মনে হচ্ছে আর কি। সকলে হ্যাঁ, আশীর্বাদ। এটা ও ওর জীবনে অনেক সাফল্য পাক। ও মা বা বাবা তাকেও সাফল্যকে ছাপিয়ে যাক। বাবা মার সাফল্য শেখায়নি যে আমার মেয়েটি আমার থেকেও আমাকে ছাপিয়ে যায় আর কি। ওর মা অধ্যাপিকা, ও তো এর থেকেও আরো বড় জায়গায় যেতেই না যাওয়ার কিছু নেই। ও তো আরো এখনকার দিনে স্কোপটা অনেকটা বেশি থাকছে আর কি। আর তাছাড়া ও খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, খাটতে পারে, তাহলে না পাওয়ারও কিছু নেই আর শুধু ওকে কি লক্ষ্যটা মানে বাইরে পড়তে গেলে কি হয়, অনেক সময় কি হয় একটু একটু ডিস্ট্রাক্ট হয়ে যায়, সেটাকে হ্যাঁ। অনেক সময় ঠিক রাখতে হবে আর কি। হুম। তো একদম শেষে চলে এসেছি, আমরা একটু গান শুনে নেবো একটা, তোমার যে খুশি একটা গান দিয়ে আমরা শেষ করবো ভিডিওটা। আচ্ছা, তোমার ইচ্ছে, তোমার যে কোনো 4-5 লাইন, যে কোনো তোমার তোমার ইচ্ছা মতো তুমি একটা গান। একটা গান আমার ডিউরিং মাই প্রিপারেশন জার্নি প্রচন্ড মোটিভেট করেছিল, তো সেই গানটাই গাই। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না, মনে রেখো এ সংসারে যারা করো বাস, সংসারের শান্তিতে রাখি অভিলাষ, আসে যায় সুখ দুঃখ, আলোক আধার, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না। খুব সুন্দর। লাস্ট শেষ করবো তো, তুমি যারা পরীক্ষা দিবে এবার 11 হ্যাঁ, 12 হ্যাঁ, হ্যাঁ। তাদের প্রতি কিছু, তোমার কিছু টিপস দিয়ে ভিডিওটা শেষ করবো আমরা। আহ, লাস্ট একদম শেষ মুহূর্তের টিপস একদম। হ্যাঁ, ট্রিপস বলতে আমি বলবো যে একটা স্ট্র্যাটেজি, প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা, প্রত্যেকের মাইন্ড আলাদা, আমরা প্রত্যেকে মানুষ স্বতন্ত্র নিজস্ব দিক থেকে। তো আমি বলবো প্রত্যেকের নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করো, কাউকে কপি করতে বলছি না, ফলো করার চেষ্টা করো, কপি নয়। তো প্রত্যেকে একটা স্ট্র্যাটেজি, যে আমি এভাবে 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 পড়বো, টার্গেট, ছোট ছোট টার্গেট নাও, টার্গেটগুলো ফুলফিল করার চেষ্টা করো। ফুলফিল না হলেও কোনো অসুবিধা নেই, আমার এরকমও হতো যে আমি যে যে টার্গেট নিয়েছি আমার একদিনে ফুলফিল হয়নি, তবে চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। কাজেই টার্গেট ফুলফিল করার চেষ্টা করো, ভালো মতো টেক্সট বইগুলোকে প্রাইমারি ইম্পর্টেন্সই দাও। নোটস অ্যাডিশনাল রয়েছেই, ঠিক আছে, কিন্তু শুধু নোটস পড়ে সাজেশন ভিত্তিক পড়া একটু কমাতে হবে, টেক্সচুয়াল বেশি হতে হবে, কারণ কোয়েশ্চেনগুলো আজকাল সেরকমই আসছে। ডিটারমাইন্ড হতে হবে, ডেডিকেটেড হতে হবে, আর একটু মেডিটেশন করলে ভালো আমাদের। তুমি মেডিটেশন করতে? হ্যাঁ, আমি করতাম। আমি খুব খুব উপকার দেয় এটা খুব খুব মানে এটা যদি আমি একটু স্নান বলো, করে এখন উঠে, এখন ট্রেন্ডিং মেডিটেশন চলছে, হ্যাঁ একদম, একটু একটু যদি বলো মেডিটেশনটা, যেহেতু আমি প্রসঙ্গ উঠলো আর কি এজন্য। হ্যাঁ, আমি মেডিটেশন করতাম বলতে আমি জব করতাম আর কি। হুম। আমি কৃষ্ণ নাম
জব করতাম আমার গোপলুর। আর আমি এমনি পুজো আমার তো এমনি ঠাকুরের প্রতি ভীষণভাবে আস্থা রয়েছে। তো স্নান ধান করে উঠে আমি নাম জপ করতাম, যার ফলে একটা মেডিটেশনও হতো। তো সেইটা ভীষণভাবে হেল্প করেছে, কারণ মনকে একাগ্র করতে বা একটা জায়গায় স্থির করতে খুব এখনকার দিনে বেশি জরুরি আর কি। প্রচন্ড মন জরুরি, অনেক ডাইভার্ট হয়েছে এখনকার দিনে। একদম একদম। তো স্থির করতে আমার মতে মেডিটেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি করতাম করতে আর কি। এটা এখনকার দিনে খুব যোগা কিছু করেছিল। যোগা আমি সেরকম মেডিটেশনটাই অনেকটা হেল্প করেছে। মেডিটেশনটাই অনেকটা হেল্প করেছে, ওটা আমি বা করতাম। মিউজিক গান শিখতে গেলেও কিন্তু একটা মনের একদম দরকার আর কি। একদম। আর মিউজিক আমি যে পড়াশোনার এই সময়টা চালিয়েছি বলে মিউজিকটাকে সময় দেইনি, যে শুধু মিউজিক বইটাই পড়েছি, গান করিনি, সেরকমও কিন্তু না। আমি গান প্র্যাকটিস করতাম, আমি প্রতিদিনই গানের জন্যও সময় দিতাম, আমি সবকিছুই করতাম। খেলাধুলা দেখেছো? খেলাধুলা দেখতে কোনো খেলাধুলা? হ্যাঁ, আমি ক্রিকেট দেখেছি গোটা আমাদের যেটা কি বলে ওয়ার্ল্ড কাপ, গোটাটা দেখেছি আমি। আমি ক্রিকেট দেখতে ভালোবাসি ভীষণ। কার ফ্যান? আমার এমনিতে তো বিরাট কোহলির ভীষণ ভালো লাগে, আর নতুনদের মধ্যে শুভমান গিল ভীষণ ভালো লাগে। ফুটবল? ফুটবল আমি লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখেছিলাম, আর্জেন্টিনা জিতলো। হ্যাঁ, মেসি জিতেছে। আর বোধহয় গোল্ডেন বুট পেয়েছিল এমবাপে। তবে এমবাপের খেলাটাও আমার খুব ভালো লেগেছিল, খেলাধুলা দেখতাম, ভীষণ ভালো লাগে। সবকিছুই জরুরি, শুধু আমি গোদ ধরে পড়াশোনা করে গেলাম। অলরাউন্ড হলে বেশি ভালো আর কি। চেষ্টা করতে হবে সবকিছু করার, আমার সবকিছুর প্রতি ইন্টারেস্ট ছিল। তোমার তো বলি, তোমার তো এইগুলো, তোমার কি পরবর্তীতে সিভিল সার্ভিস হওয়ার কোনো ইচ্ছা আছে? সিভিল সার্ভিসে ইচ্ছে বলতে হ্যাঁ, ইচ্ছে হয়তো একটু আছে, কিন্তু ওটা একদম মানে ওটাই যে ডিটারমাইন্ড সেরকম ব্যাপার নেই। ইচ্ছেও বলতে ওটা আমি ওই সময় আমি অধ্যাপিকাটাকেই প্ল্যানে ধরছি, ওটাই। সিভিল সার্ভিসে যে আমি যাবো ওরকম খুব একটা ইচ্ছে নেই, ওই আর কি। তো এটাই খুব ভালো লাগলো আমার কথা বলার সঙ্গে, একদম মানে ওর পুরোটাই একদম প্ল্যানিং। মানে আমি তো বললাম যে আমি যে ইন্টারভিউগুলো নিচ্ছি না, অনেক কিছু শিখছি আর কি। তো আপনারা পুরো ইন্টারভিউটা যদি আরেকবার দেখেন আর কি, তাহলে ওর যে কনফিডেন্স লেভেল কোন লেভেলে ছিল আর কি, মানে টপার, ও কিন্তু টপার হয়েই গেছে। ফিফথ মানে টপার আমি মনে করি, মেধাতে লেখা আছে ফিফথ মানে 4 নম্বর বেলেও টপে চলে আসে আর কি। এবং আর্টসের সেকেন্ড তুমি পশ্চিমবঙ্গে, কারণ ওই স্নেহা ঘোষের পরে তুমি হয়েছো আর কি। এবং মালদা জেলায় ও সেকেন্ড, এবং মালদা আর্টস ধরলে ফার্স্ট বলছে আর কি, আর্টস ফার্স্ট। তাহলে ভালো রেজাল্ট, যথেষ্ট ভালো রেজাল্ট আর কি। তো সেদিক দিয়ে অনেক কৃতিত্ব এবং পুরো প্ল্যানিং অনুযায়ী করেছে। তো খুব ভালো লাগলো কথা বলে। ও আরো অনেক বড় জায়গায় যাবে এবং আশা করি আমি যাবে। আমি যে বলে না এটা, আমি ও নিশ্চয় সবাইকে ভুল প্রমাণ করে ও কিন্তু একটা সমাজের বড় জায়গায় যাবে, উঁচু জায়গায় যাবে। এবং একটা মানে হয় না, অধ্যাপিকা তো অনেকে হয়, কিন্তু এটা হয় না নাম করা অধ্যাপিকা, যে যার সমাজে অনেক কন্ট্রিবিউশন থাকে। শুধু তাই অধ্যাপিকা হয়ে গেলাম না, সমাজকে কিছু ফিরে দেওয়ার ব্যাপার থাকে আর কি। সেরকম কিছু একটা হোক আর কি, ও আশীর্বাদ করছে আর কি। সকলেরই আশীর্বাদ আমার প্রয়োজন, আমি আশীর্বাদ প্রার্থী। যারা ভিডিওটা দেখছেন সকলে একটু আশীর্বাদ করবেন। এখানে শেষ করছি, নমস্কার।